আদিত্যর কথা শুনে চমকে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি লালন নিয়ে চলে এসেছে মিনিকে। মিনিকে দেখার পর বড় মা অনেক খুশি হয়ে যায় আর বলে, মিনি তুমি কোথায় ছিলে? তোমাকে না পেয়ে আমাদের কি অবস্থা হয়েছিল জানো? কোথায় ছিলে বলো, চুপ করে থাকবে না। আর তখন মিনি বলে, আমি তো পুজো দিতে গিয়েছিলাম, আর আমাকে নিয়ে এত চিন্তা করারই বা কি আছে? তোমরা শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করছিলে। এত চিন্তা করো না, সব ঠিক আছে। কিন্তু বড় মা বলে, তুমি গেছিলে কোথায়? তুমি এইভাবে কোথায় গেছো আমার জানাটা দরকার। তখনই বাবলু বলে, বাড়ির প্রত্যেকটা মানুষ কত চিন্তা করছিল, আর তুমি কিনা এইরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। তোমার এই সমস্ত কাজবাজ আমার মোটেই ভালো লাগছে না মিনি। মিনি তখন বলে, আমি কি করব? আমি বাড়িতে থাকতে চাই না, আমাকে তো কেউ নিয়ে যায় না। কিন্তু লালন আমাকে নিয়ে গেছিল। লালনটাকে সেটাই কেউ বুঝতে পারছে না। এরপরই লালন যখন সামনে আসে, বাবলু তখন বলে, এই তুমি আমাদের বাড়ির পেছনের ওই বস্তিটাতে থাকো না? তখন লালন বলে, হ্যাঁ আমি বস্তিতেই থাকি। আসলে ঘটনা যেটা ঘটেছে, মিনি কালকে রাতে আমার সাথেই ছিল। আমরা সবাই মিলে বাবার থানে পুজো দিতে গিয়েছিলাম। হঠাৎ করে লক্ষ্য করি মিনি অনেকটা এগিয়ে গেছে আমাদের সাথে। এরপর আমরা ভ্যান রিক্সা জোগাড় করছিলাম মিনিকে বাড়ি পৌঁছে দেব বলে, কিন্তু মিনি খুব জেদ করছিল আর বলছিল ও আমাদের সাথে যাবে, তাই বাধ্য হয়ে ওকে আমাদের সাথে নিয়ে যেতে হয়েছে। বাবলু বলে, শেষ পর্যন্ত তুমি ওকে নিয়ে গেলে? তাহলে বাড়িতে একটা খবর তো দিতে হয়। আমরা সবাই কতটা চিন্তা করেছিলাম জানো? লালন বলে, আসলে আমার ফোন থেকে হঠাৎ করে নাম্বারটা একেবারে ডিলিট হয়ে গেছে ছোটুদার, সেই জন্যই আমি ফোন করতে পারিনি। আর মিনিও ঠিক সেইভাবে ফোন নাম্বার বলতে পারছিল না। বড়মা বলে, মিনি যে সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে এসেছে, এটাই আমার জন্য অনেক বড় কিছু। মিনির যদি কিছু হয়ে যেত, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। মিনি বলে, মা তুমি চিন্তা করছো কেন? আমি একদম ঠিক আছি। লালন আমার অনেক যত্ন করেছে, আমাকে কত কিছু খেতে দিয়েছে জানো? ও না থাকলে তো আমি একেবারেই অসহায় হয়ে পড়তাম। তখনই মিনির দাদা রাজা বলে, তুমি চুপ করবে মিনি? তোমার শুধু খাওয়া আর খাওয়া। কেউ যদি ভালো মন্দ কিছু স্বাদে ব্যাস হয়ে গেল, তাহলে তুমি তার সাথে চলে যাবে। তোমার এই স্বভাবগুলো আমার মোটেই ভালো লাগে না। মিনি বলে, তুই এরকম বলছিস কেন? তুই আমাকে কোথায় নিয়ে গেছিস ঘুরতে? তুই এত বড় বড় কথা বলবি না, বুঝতে পেরেছিস? আমার সেটা মোটেও ভালো লাগছে না। লালন ছিল বলে আমি অনেক জায়গায় ঘুরতে পেরেছি, আর এটা আমার অনেক ভালো লাগছে। এরপর মিনির বাবা 500 টাকা বার করে লালনকে দিতে চায় আর বলে, তুমি এই টাকাটা রাখো, তুমি আমার মেয়ের জন্য অনেক খরচা করেছো। লালন বলে, দরকার নেই, এ সব কিছুর কোনো দরকার নেই। আমরা গরিব হতে পারি, কিন্তু ভিখারি নই। আমি মিনিকে অনেক কিছুই দিয়েছি, সব কিছু টাকা কি ফেরত দিতে পারবেন আপনি? এরপর আরণ্যক বলে, থাক না জেঠু থাক। আচ্ছা, তুমি যে এই কাজটা করেছো তার জন্য আমরা সত্যি অনেক বেশি কৃতজ্ঞ তোমার কাছে। আমরা সারা জীবনে তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। খুব শুনে লালন খুশি হয়, আর এরপর লালন চলে যায়। এদিকে রোশনাই নাচ প্র্যাকটিস করতে থাকে। নাচ প্র্যাকটিস করতে করতে রোশনাইয়ের মনে পড়ে যায় গুরুজির করা অপমানের কথা। অর্থাৎ রঞ্জন প্রসাদজি যেভাবে রোশনাইকে অপমান করেছিল, সেই কথাগুলোই বারবার ভাবছিল রোশনাই। আর ভাবে কি করে সে প্র্যাকটিসটা করবে। এই রকম ভাবে চলতে থাকলে প্র্যাকটিস করা যে সম্ভব না, সেটাও রোশনাই বুঝে গিয়েছিল। এর মধ্যেই গুরুজি এসে গেছে, অর্থাৎ রুদ্রপ্রতাপ, আর বলে, রোশনাই কি হয়েছে? তুমি এরকম ভাবে হাঁপাচ্ছ কেন? সব ঠিক আছে তো? রোশনাই বলে, হ্যাঁ গুরুজি, সব ঠিকই আছে। কিন্তু রুদ্র বুঝতে পারে কিছু একটা ঠিক নেই, আর বলে, তুমি পল্লবীর ওই ব্যাপারটাকে নিয়ে ভাবছো তাই তো? আসলে পল্লবী সবসময় একটা রিস্কের মধ্যে থাকে। ও ভাবে কোনো মেয়ে হয়তো আমাকে ওর কাছ থেকে কেড়ে নেবে, কিন্তু এটা যে সম্ভব নয়, ওকে আমি কোনোভাবেই বলে বোঝাতে পারবো না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি এসব নিয়ে কেন ভাবছো। রোশনাই বলে, ভাবনা চিন্তা তো এসেই যাচ্ছে, যেভাবেই হোক না কেন আমাকে এই লড়াইটা জিততে হবে। গুরুজি বলে, তোমার এই লড়াইয়ে আমি সবসময় তোমার পাশে আছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি যেরকমভাবে নাচটা প্র্যাকটিস করছো, শুধু সেরকমটা করে যাও। অন্যদিকে গুরুজির রঞ্জন প্রসাদজি আবারও ষড়যন্ত্র করতে থাকে। তিনি তার প্রভাব খাটিয়ে একজনকে ঠিক করেছে আর বলে, যেমনটা বলেছিলাম তেমনটা কিন্তু করতে হবে, পারবে তো? তখন সেই ফিট করা লোকটা বলে, অবশ্যই পারবো।
আপনি শুধু আমাকে বলে দিন কি করতে হবে। এরপর তাকে জানিয়ে দেওয়া হয় কি করতে হবে। লোকটা তখন বলে, এইটুকু কাজ এটা আমি খুব ভালোভাবে করে দেব। আর অন্যদিকে দেখা যায় গুরুজি মানে রুদ্রপ্রতাপ বলে রোশনাইকে, এখানে আদিত্য কাপুরও আমাদের সাথে আছে, তাই তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, মন দিয়ে তুমি শুধু সবটা করতে থাকো। এরপরে দেখা যায় আদিত্য কাপুর এসে রোশনাইকে বলে, আচ্ছা রোশনাই, আমি যতদূর জানি কলকাতাতে তোমার হাজবেন্ড তোমার সাথে ছিল, এখন তো তোমার হাজবেন্ডকে কোথাও দেখছি না, তো তিনি কোথায়? রোশনাই ভাবে, আমার হাজবেন্ড? এখন আমি কি বলবো? আরণ্যক স্যারজি আমার হাজবেন্ড নয়, শুধুই আমার স্যারজি। স্যারজি নিশ্চয়ই ভালো আছে গরিমা দিদিকে নিয়ে, আর আমি তো সেটাই চেয়েছিলাম যে স্যারজি খুব ভালো থাকুক, কারণ স্যারজির ভালো থাকাটা খুবই জরুরি। এরপরে আদিত্য কাপুর বলে, কি হলো রোশনাই, তুমি কোনো উত্তর দিচ্ছ না যে? রোশনাই বলে, কি আর উত্তর দেব, যা উত্তর দেওয়া তা তো দেওয়াই হয়ে গেছে। আর আমি এখানে নাচ প্র্যাকটিস করতে এসেছি, নাচটা করে আমি অনেক বড় জায়গায় যেতে চাই, এখানে স্যারজির কথা বলে কোনো লাভ নেই। আদিত্য কাপুর বুঝতে পারে কোনো একটা ঝামেলা নিশ্চয়ই হয়েছে, না হলে এইভাবে আদিত্য কাপুরের মুখের ওপরে এই সমস্ত কথা বলতে পারতো না রোশনাই, আর আরণ্যকও এখানেই থাকতো।